দেখুন মশাই, আপনারা যা ভেবেছেন এ কেস ততটা সোজা নয়, বেশ জটিল। আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে, আলমারি খুলে পান্না মুকুট বের করে গায়ের জোরে তা থেকে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলো যার সন্ধান কেউ পাচ্ছে না। আবার ফিরে এলো 36টা পান্না সহ মুকুট হাতে ধরা পড়বার বিপদের ঝুঁকি নিয়ে ড্রেসিং রুমেই। এটা কি কোনোভাবেই সম্ভব বলে মনে হয় আপনার? কি বলো ওয়াটসন? তাছাড়া আর কি হতে পারে বলুন? নিঃসীম নৈরাশ্যে যেন ভেঙে পড়লেন বেচারি ব্যাংকার। উদ্দেশ্য যদি মহৎ থাকে তো খুলে বললো না কেন? সেইটাই তো এলিমেন্টারি মিস্টার হোল্ডার। চলুন আপনার বাড়িটা একবার দেখে আসা যাক। ওয়াটসন, একটু তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি যেতে হবে মিস্টার হোল্ডারের বাড়ি। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, বেঁচে আছি তোমার ভালোবাসা। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের প্রতিস্থাপন রাহস্যিক। রহস্য সাহিত্যের ইতিহাসে এক কিংবদন্তি নাম শার্লক হোমস। তীক্ষ্ণ পর্যবেক্ষণ, অসাধারণ যুক্তিবোধ আর অবিশ্বাস্য বিশ্লেষণ ক্ষমতার জন্য তিনি আজও বিশ্বের অসংখ্য রহস্যপ্রেমীর কাছে এক অমর চরিত্র। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট এই গোয়েন্দা সময়ের সীমানা পেরিয়ে আজও সমানভাবে জনপ্রিয়। নমস্কার, আমি পিয়ালি। রাহস্যিকের পথ চলায় আজ আরেকটি বিশেষ মুহূর্ত, কারণ আজ আমরা নিয়ে এসেছি রহস্য সাহিত্যের জনক স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট এক অমর সৃষ্টি, শার্লক হোমসের এক রোমাঞ্চকর কাহিনী। আজ রাহস্যিকে শোনা যাবে শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য বেরিল কর্নেট। চলুন শুরু করা যাক। হোমস, একটা বদ্ধ পাগল আসছে। জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে কথাটা বললাম। ড্রেসিং গাউনের পকেটে হাত পুড়ে কুঁড়ের বাদশার মতো উঠে এলো শার্লক হোমস। ফেব্রুয়ারি মাস, সবে সকাল হয়েছে। রাস্তায় গত রাতের বরফ রোদ্দুরে একেবারে ঝকঝক করছে। বেকার স্ট্রিট অবশ্য অনেকটা সাফ হয়ে এসেছে, লোকজন কেউ নেই, পিচ্ছিল ফুটপাতের ওই বিচিত্র ব্যক্তিটি ছাড়া। লোকটার চেহারা এবং জামা কাপড়ে বনে দিয়ানার ছাপ, কিন্তু কখনো হাত ছুটছেন, কখনো ছুটছেন, কখনো হোঁচট খাচ্ছেন, আবার কখনো মাথা নাড়ছেন, কখনো মুখভঙ্গি করছেন। মানে পাগল আর কাকে বলে। ওই দেখো, বাড়ির নম্বর দেখতে দেখতে আসছেন। হ্যাঁ, ঠিকই ধরেছ, উনি আমার কাছেই আসছেন। যাও, সদরে উনি দাঁড়িয়ে আছেন, এই ঘন্টা বাজবে, তাকে ভেতরে নিয়ে এসো। মুখের কথা ফুরলো না, বাড়ি কেঁপে উঠল সদর দরজার প্রচণ্ড ঘণ্টার ধ্বনিতে। খানিক পরেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উঠে এসে ঘরে ঢুকলেন ভদ্রলোক। ঢুকেই এমনভাবে মাথার চুল ছিঁড়তে লাগলেন, দেওয়ালে মাথা কুটতে লাগলেন যে আমরা ধরে না ফেললে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। চেয়ারে জোর করে বসিয়ে হোমস বলল, আপনি আগে একটু সুস্থির হয়ে বসুন, খুব বিপদে পড়েই এসেছেন বুঝতে পারছি। বিপদ বিপদ বলে বিপদ! মিস্টার হোমস আমাকে নিশ্চয়ই পাগল ঠাউরেছেন। আমার মাথা যে কিন্তু কাটা যেতে বসেছে। এই কলঙ্কের যে আর শেষ থাকবে না। অত্যন্ত সম্ভ্রান্ত একটি মানুষকেও বড় ভয়ঙ্করভাবে ভুগতে হবে এর জন্য। কাম ডাউন মিস্টার, আমি বুঝতেই পারছি আপনি ভয়ঙ্কর একটা বিপদে পড়েছেন, তবে দয়া করে আগে আপনার পরিচয়টা দিন। আমি আলেকজান্ডার হোল্ডার, ওই থ্রেডনিট স্ট্রিটের ওই হোল্ডার অ্যান্ড স্টিভেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার। নামটা পরিচিত। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অংশীদারের নাম জানে না এমন লোক এ শহরে খুবই কম আছে। কিন্তু এমন কি কাণ্ড ঘটেছে যে মাথার চুল ছিঁড়ছেন এহেন একজন বিশিষ্ট নাগরিক? উন্মুখ হয়ে বসে রইলাম ব্যাংকারের দুর্দৈব শোনার জন্য। আরে
ব্যাপারটা এত জরুরি যে পুলিশের কাছে আপনার নাম শুনেই আমি পাতাল রেলে চলে এসেছি। স্টেশন থেকে এই গাড়িতে না এসে হেঁটেই আসছি হরহরের রাস্তায়। এই বাজে গাড়িটি আসতে চলে এই ভয়ে, তাই হয়তো একটু হাঁপিয়ে গেছি। আপনারা তো জানেন এই ব্যাংকের লাভ বাড়াতে হলে টাকা খাটাতে হয়। তো দামি দামি জিনিস বাঁধা রেখে না অনেক খানদানি মানুষই আমাদের থেকে টাকা ধার নেন। গতকাল সকালে আমার কাছে এলেন এমন এক ব্যক্তি যিনি শুধু ইংল্যান্ডেই প্রাতঃস্মরণীয় নন, সারা পৃথিবী তাকে চেনে। এই নামটা না হয় নাই বললাম। উনি এসেই আমার কাছে 50,000 পাউন্ড ধার চাইলেন। দেখুন, এ টাকা আমি বন্ধুবান্ধবের কাছে চাইলেও পেতে পারি, কিন্তু তাতে আমার মান সম্মান আর থাকবে না। কিন্তু আমার নিজের তো টাকা নেই, আর ব্যাংক থেকে দিতে হলে যে কিছু একটা বাঁধা রাখতে হবে। উনি তখন কালো মরক্কো চামড়ার একটা বাক্স দেখিয়ে বললেন, বেরিল কর্নেট নামটা নিশ্চয়ই শুনেছেন। নিশ্চয়ই, ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ এই বেরিল কর্নেট। বাক্সটা খুলে মূল্যবান সেই মুকুট বার করে উনি বললেন, এতে 39টা মস্ত আকারের পান্না আছে। এছাড়া সোনা কতখানি আছে দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে এর যা দাম তার অর্ধেক ধার চাইছি আপনার কাছে। সুদ সমেত টাকা ফিরিয়ে দেব 4 দিন পরে, ওই নেক্সট মানডে। ওই দিন কিছু টাকা হাতে আসবে আসলে আমার। তা এই বন্ধকিতে চলবে তো? কি যে বলেন! এ তো দেখুন মিস্টার হোল্ডার, মনে রাখবেন এই মুকুট জাতীয় সম্পত্তি। একটা পান্নাও যদি খোয়া যায়, দুনিয়া ঘুরে এলেও ঠিক ওই জিনিসটি আর পাওয়া যাবে না। কিন্তু কাজেই কথাটা যেন এই ঘরের বাইরে আর না যায়। সোমবার সকালে আমি নিজেই আসব। ক্যাশিয়ারকে ডেকে 1000 পাউন্ডের 50টা নোট দিতে হুকুম দিলাম। উনি যাওয়ার পর মুকুটটা আমার প্রাইভেট ভল্টে বন্ধ করে রাখলাম। একটু ভয়ও হলো। অমূল্য এই সম্পদের দায়িত্ব বোধহয় না নিলেই ভালো হতো। এরপর সন্ধে হলো। বাড়ি ফেরার সময় মুকুটটা সঙ্গে করে নিয়ে এলাম। আজকাল এই ব্যাংক ডাকাতি তো আকছার হচ্ছে, তাই দিন কয়েকের জন্য এহেন বস্তুকে আমার কাছে রাখবো মনস্থ করলাম। আমার বাড়িতে চাকর বাকরদের মধ্যে 3 জন ঝি আছে। এদের মধ্যে লুসি পার বলে যে মেয়েটি, তাকে নিয়েই আমার যত দুশ্চিন্তা। মেয়েটির কাজকর্ম এমনিতে ভালো, আবার দেখতেও ভালো। ফলে জোনা কয়েক স্ন্যাগর দিন রাত ঘুরঘুর করে বাড়ির আনাচে কানাচে। চাকর বাকর সবাই কিন্তু শোয় বাড়ির বাইরে। আমি বিপদ নেই। একমাত্র ছেলে আর্থার, সে বকে গেছে। লোকে বলে আশকারা দিয়ে আমি তাকে একটা বাদর তৈরি করেছি। গোয়ার উড়নচণ্ডী, রেস খেলা, জুয়া খেলা সব গুণই আছে তার। বৎ সঙ্গী তার অনেক। এদের মধ্যে স্যার জর্জ বার্নওয়েল লোকটি ওর প্রাণের বন্ধু, যদিও তিনি বয়সে একটু বড়। এর খপ্পর থেকে আর্থার বেরোতেই পারছে না। এসব কারণেই আমার কারবারে আমি ওকে বিশ্বাস করতে পারি না। আর্থারকে সিধে করে দিতে পারতো আমার ভাইজি মেরি। ভাই মারা যাওয়ার পর থেকে সে আমার বাড়িতেই মানুষ হয়েছে। আমারই মেয়ের মতো জানেন, বড় ভালো মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর্থার তাকে 2বার বিয়ে করতে চেয়েছে, দুবারই সে নারাজ হয়েছে। অথচ বিয়েটা হয়ে গেলে জানেন, আর্থারকে সৎপথে টেনে আনতে পারত মেরি। এই একটি ব্যাপারে মেরি আমার মনে দাগা দিয়েছে। এখন অবশ্য জল এত দূর গড়িয়েছে যে আর কিছুই করার নেই। যা হোক, মুকুটটা বাড়িতে আসার পর এই নিয়েই কথা হচ্ছিল খাওয়ার টেবিলে। লুসিপার কথা শুরুর আগেই চলে গিয়েছিল ঘর ছেড়ে। দরজা বন্ধ করেছিল কি না ঠিক খেয়াল করিনি। মুকুটটা আমার কাছে, এটুকুই কেবল বলেছিলাম আর্থার আর মেরিকে। বাঁধা রেখে গেছেন যিনি, তার নামটা বলিনি। এই শুনেই লাপিয়ে উঠল আর্থার আর মেরি দুজনেই, দেখবার জন্য আবদার ধরল। আমি রাজি হলাম না। আর্থার তখন জিজ্ঞেস করলো, কোথায় রেখেছো মুকুটটা? আমার আলমারিতে? দেখো আবার চুরি না হয়ে যায় যেন। সে খবর তোমায় রাখতে হবে না, সে চাবি দেওয়া আছে। গুদাম ঘরে চাবি দিয়ে ছোটবেলা আমি নিজেই ও আলমারি কতবার খুলেছি তার ঠিক নেই। আসলে পুরনো আলমারি তো,
একটা না একটা চাবি ঠিকই লেগে যায়। আর্থারের কথাবার্তাই এরকম। রাতে মুখখানা কালো করে আমার কাছে এলো আর্থার। 200 পাউন্ড ধার চাইল, না দিলে নাকি ক্লাবে মাথা কাটা যাবে। ভীষণ রেগে হাঁকিয়ে দিলাম তক্ষুনি। 1 মাসে 3 বার এইভাবে টাকা নিয়ে গেছে, আর একটি পয়সাও নয়। মুখ অন্ধকার করে ও বলে গেল, কিন্তু বাবা, টাকাটা আমাকে জোগাড় করতেই হবে, সে যেভাবেই হোক। আলমারি খুলে দেখে নিলাম কর্নেটটা ঠিক জায়গায় আছে কিনা। তারপর নিজেই বেরোলাম বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়েছে কিনা দেখবার জন্য। কাজটা মেরি, কিন্তু কাল রাত্রে আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। হলঘরে এসে দেখি জানলা খুলে কি যেন দেখছে মেরি। আমি যেতেই জানলা বন্ধ করে দিয়ে বলল, কাকা, লুসিকে কি তুমি বাইরে যেতে বলেছিলে? কই না তো। কিন্তু এইমাত্র খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকলো লুসি। নিশ্চয়ই ও কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। খুব খারাপ, এই অভ্যেসটা বন্ধ করা দরকার। কালকে তুমি ওকে কোর্টকে দিও। মেরি, ঘরের বাকি দরজা জানলা সব বন্ধ হয়েছে তো ঠিক মতো? হ্যাঁ কাকা। ঘরে চলে এলাম, ঘুমিয়েও পড়লাম। ঘুম আমার এমনিতেই পাতলা, আর তার উপর মন উচাটন হওয়ায় ঘুম গাঢ় হয়নি মোটেই। আচমকা তাই কোথায় যেন একটা আওয়াজ শুনে ঘুম ছুটে গেল আমার। রাত তখন 2টো। পুরো ঘুম ভাঙার আগেই থেমে গেল শব্দটা। কোথায় যেন একটা জানলা বন্ধ হওয়ার আওয়াজ ছিল সেটা। কান খাড়া করে রইলাম। পাশের ঘরে শুনলাম পা টিপে টিপে চলার আওয়াজ। বুকটা ধড়াস করে উঠল তৎক্ষণাৎ। খাট থেকে নেমে দৌড়ে গেলাম পাশের ঘরে। দেখলাম গ্যাসের আলোয় মুকুট হাতে নিয়ে গায়ে জোরে বাঁকানোর চেষ্টা করছে আর্থার। পরনে তার শার্ট আর প্যান্ট। দেখেই বিকট চেঁচিয়ে উঠেছিলাম। চমকে উঠল আর্থার। হাত ফসকে মুকুটটা পড়ে গেল মেঝেতে। তুলে নিয়ে দেখলাম 3টে পান্না সমেত একটা কোণ উধাও। চিৎকার করে বলেছিলাম, রাস্কেল কোথাকার, আমার মাথায় হেঁট করে ছাড়লি শেষকালে, ভাঙলি এমন জিনিসকে। চোর, কোথায় গেল পান্না 3টে? কি? আমি চোর? আলবাত তুই চোর, কুলাঙ্গার কোথাকার। কিচ্ছু চুরি যায়নি। আবার মুখের ওপর কথা। 3টে পান্না ভেঙে দিয়েছিস, আরও ভাঙতে যাচ্ছিলি। নিজের চোখে আমি দেখেছি। বাবা, যা মুখে আসছে বলে যাচ্ছ, কিন্তু আর নয়। আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে যাবি? তার আগে আমি তোকে পুলিশে দেবো। দিতে পারো, কিন্তু আমার পেট থেকে একটা কথাও কেউ বের করতে পারবে না। দেখি পুলিশ চোরের কিনারা কিভাবে বের করতে পারে। কথাগুলো আর্থার বলল বেশ আবেগের সঙ্গে, যা তার ধাতে নেই। চেঁচামেচি শুনে মেরি দৌড়াতে দৌড়াতে ঢুকলো আমার ঘরে। কর্নেট আর আর্থারকে দেখেই বুক ফাটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। চাকর বাকরও দৌড়ে এলো তৎক্ষণাৎ। পুলিশ ডাকিয়ে আনলাম ওদের দিয়ে। ইন্সপেক্টর আসতেই আর্থার বলল, সত্যি কি তুমি আমাকে পুলিশের হাতে দেবে? নিশ্চয়ই। কর্নেট দেশের সম্পত্তি, প্রকাশ্যভাবেই চুরির তদন্ত হোক। প্লিজ বাবা, 5 মিনিটের জন্য আমাকে বেরোতে দেবে? তাতে তোমার ভালোই হবে, তুমি জানবে। না, হয় পালাবি, না হয় চোরাই মাল লুকিয়ে ফেলবি। তার চেয়ে বরং বল কোথায় রেখেছিস। আমার মুখে চুনকালি পড়বে, এই দেশ জুড়ে না হইচই পড়বে। আমার চেয়ে অনেক উঁচু মহলের এক ভদ্রলোকের মান সম্মান একবারে ধুলোয় মিশবে। আর্থার বাবা, এখনো বল কোথায় রেখেছিস, আর কেলেঙ্কারি বাড়াসনি। মুখ ফিরিয়ে নিল আর্থার। বুঝলাম সোজা আঙুলে ঘি উঠবে না। সঙ্গদোষেও এখন পাক্কা বদমাস। পুলিশকে বললাম তাদের যথা কর্তব্য করতে। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, ওর ঘর তল্লাশ করা হলো, দেহ সার্চ করা হলো, কিন্তু পান্না 3টে আর পাওয়া গেল না। ভয় দেখিয়েও আর্থারের পেট থেকে কিচ্ছু বের করা গেল না। ওকে হাজতে পাঠিয়ে দৌড়তে দৌড়তে আসছি আপনার কাছে। মিস্টার হোমস, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। এই 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি রত্ন 3টে উদ্ধারের জন্য। এছাড়াও আপনার পারিশ্রমিক আপনাকে আমি পুরো দেবো। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। মাথা চেপে ধরে গোঙাতে লাগলেন ব্যাংকার ভদ্রলোক। ভুরু কুঁচকে আগুনের দিকে তাকিয়ে রইল হোমস।
মিস্টার হোল্ডার, আপনাদের বাড়িতে বাইরের লোক কীরকম আসে? আমার পার্টনারের ফ্যামিলি আর আর্থারের বন্ধু স্যার জর্জ বার্নোয়েলে ছাড়া আর কেউ আসে না। বার্নোয়েল ইদানিং একটু ঘন ঘন আসছেন। ওকে, পাড়ার লোকের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? অর্থাৎ 5 জনের সঙ্গে মেলামেশা ইত্যাদি করেন? ওটা আর্থার করে। আমি আর মেরি বাড়িতেই থাকি। এই কম বয়সী মেয়ের পক্ষে অভ্যেসটা একটু অস্বাভাবিক। মেরি খুব শান্ত স্বভাবের মেয়ে, জানেন, বয়সও খুব কম নয়, এই তো 24-এ পড়েছে। মিস্টার হোল্ডার, আপনার কথা শুনে মনে হলো ঘটনাটায় প্রচণ্ড শক পেয়েছে মেরি। ঠিক বলেছেন মিস্টার হোমস, ভীষণ আঘাত পেয়েছে, আমার চেয়েও বেশি। তা আপনাদের দুজনেরই বিশ্বাস যে আর্থারই দোষী? কি বলবো বলুন, নিজের চোখে দেখেছি তাকে কর্নেট হাতে দাঁড়িয়ে থাকতে, এরপরে আর। হ্যাঁ, এটা ঠিক, তবে সেটা কিন্তু অকাট্য প্রমাণ নয় মিস্টার হোল্ডার। আচ্ছা, মুকুটের বাদবাকি অংশে চোট লেগেছে? বেঁকে গেছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে বাঁকা অংশ সিধে করার চেষ্টা করছিল আর্থার। তা অতই যদি সাধু হবে তো বলতেই পারতো। তা ঠিক, তবে এটাও ঠিক যে দোষ করে থাকলে এক আধটা মিথ্যে কথাও তো বলতে পারতো, বললো না কেন? মিস্টার হোল্ডার, ওর ওই চুপ করে থাকাটার মানে অনেকটা গভীর। আচ্ছা, যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছে, সে শব্দ কিসের? পুলিশ কি তা ধরতে পেরেছে? ওদের মতে আওয়াজটা আর্থারের শোয়ার ঘরের দরজা বন্ধ করার শব্দ। একদম গল্প হিসেবে মন্দ নয়। রাত দুপুরে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো আওয়াজ করে দরজা বন্ধ করলো এমন একটা লোক যে কিনা চুপিসারে চুরি করতে চাইছে রত্নমুকুট। আচ্ছা বেশ, পান্না 3টের অদৃশ্য হওয়া সম্পর্কে কি বলে পুলিশ? সারা বাড়ির তক্তা পর্যন্ত খুলে দেখেছে ওরা, কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা। ওকে, বাড়ির বাইরে দেখবার কথা ওরা কি একবারও ভেবেছে? আই মিন বাগান, স্টোররুম ইত্যাদি? নিশ্চয়ই, তন্ন তন্ন করে দেখা হয়েছে বাগান। দেখুন মশাই, আপনারা যা ভেবেছেন এ কেস ততটা সোজা নয়, বেশ জটিল। আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে, আলমারি খুলে পান্না মুকুট বের করে গায়ের জোরে তা থেকে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলো যার সন্ধান কেউ পাচ্ছে না। আবার ফিরে এলো 36টা পান্না সহ মুকুট হাতে ধরা পড়বার বিপদের ঝুঁকি নিয়ে ড্রেসিং রুমেই। এটা কি কোনোভাবেই সম্ভব বলে মনে হয় আপনার? কি বলো ওয়াটসন? তাছাড়া আর কি হতে পারে বলুন? নিঃসীম নৈরাশ্যে যেন ভেঙে পড়লেন বেচারি ব্যাংকার। উদ্দেশ্য যদি মহৎ থাকে তো খুলে বললো না কেন? সেইটাই তো এলিমেন্টারি মিস্টার হোল্ডার। চলুন আপনার বাড়িটা একবার দেখে আসা যাক। ওয়াটসন, একটু তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি যেতে হবে মিস্টার হোল্ডারের বাড়ি। বাড়িটা চৌকোনো, সাদা পাথর দিয়ে তৈরি। সামনে বরফ ঢাকা লন, দুদিকে দুটো লোহার ফটক, ডান দিকে আর বাঁ দিকে দুটো গলি। বাঁ দিকেরটা গেছে আস্তাবলের দিকে, লোকজনের যাতায়াত সেখানে কম। ডান দিকেরটা গেছে বাগানের দিকে, এদিকেই বাইরের লোক বেশি চলাচল করে। হোমস এই গলি দিয়ে বাগানে গেল তো গেলই, কাহা তো কার দাঁড়িয়ে থাকা যায়। মিস্টার হোল্ডার আমাকে নিয়ে এসে বসলেন তাদের খাবার ঘরে। এমন সময় একজন সুন্দরী তরুণী ঢুকলো ঘরে। বিষণ্ণ মুখটি ফ্যাকাশে হয়ে গিয়েছে, সজল কালো চোখেও বিষাদ যেন ফুটে বেরোচ্ছে। নিরক্ত ঠোঁট, মুখ দেখেই বোঝা যায় যে ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছে মেয়েটি, কিন্তু ধাত শক্ত বলেই বাইরে অতটা প্রকাশ করছে না। ঘরে ঢুকেই সে সোজা গেল মিস্টার হোল্ডারের কাছে, মাথায় হাত বুলিয়ে বলল, কাকা, আর্থারকে ছেড়ে দিতে বলেছ? দূর, আগে ফয়সালা হোক তারপর। কিন্তু আমি জানি কাকা, সে কোনো দোষ করেনি, উনি দোষ। তাহলে মুখে কথা ফুটছে না কেন? ওকে পুলিশে ধরিয়ে দিয়েছ বলে হয়তো ঘা খেয়েছে মনে। অকারণে তো দিইনি, মুকুটটা তো ওরই হাতে দেখেছি আমি। ও হয়তো হাতে নিয়ে দেখছিল। ওকে ছাড়িয়ে আনো না কাকা, উনি দোষ আমি জানি। মেরি, পান্না 3টে না পাওয়া যাওয়া পর্যন্ত আর্থারকে ছাড়া হবে না। লন্ডন থেকে বড় গোয়েন্দা নিয়ে এসেছি রত্ন উদ্ধারের জন্য, যতক্ষণ না পাচ্ছি কাউকে ক্ষমা করব না। ইনি? না, এর বন্ধু, এখন এই পাশের গলিটা দেখছেন। গলি দেখছেন? ভুরু দুটো ধনুকের মতো বেঁকিয়ে ফেলল সুন্দরী। তা গলিতে কি আছে? এই যে, এই তো উনি এসে গেছেন। আপনি লন্ডন থেকে এসেছেন?
আমার আমার ভাই যে নির্দোষতা প্রমাণ করতে পারবেন তো? আমি জানেন তো, সে কোনো দোষ করেনি। এক্স্যাক্টলি তাই, আমিও যে ঠিক সেটাই বিশ্বাস করি মিস হোল্ডার। ঘরে ঢুকে পা ঠুকে ঠুকে জুতো থেকে বরফ ঝাড়তে ঝাড়তে বলল হোমস। একদম সেই জন্যেই দু একটা প্রশ্ন করতে চাই আপনাকে। স্বচ্ছন্দে করুন। তাতে যদি আমার ভাই খালাস পায়, তাতে ক্ষতি কি? আচ্ছা, কাল রাতে আপনি কোনো আওয়াজ শোনেননি? না, কাকার চেঁচামেচি শুনেই আমি দৌড়ে আসি। তার আগে কিছুই শুনিনি। বেশ, শুনলাম আপনি সব জানলা দরজা বন্ধ করেন। তার রাতে সব জানলা দরজা বন্ধ করেছিলেন তো? নিশ্চয়ই। তার মানে এটা ধরে নেওয়া যায় যে আজ সকালেও সব বন্ধই ছিল। হ্যাঁ। আচ্ছা মিস হোল্ডার, এবাড়ির একজন দাসীর নাকি একটা মনের মানুষ আছে। তা কাল রাতে আপনি তো খবরটা দিয়েছিলেন কাকাকে যে সে নাকি বাইরে বেরিয়েছিল তার সঙ্গে দেখা করতে। বেরিল কর্নেটের কথা কাকা ওর সামনেই বলে ফেলেছিল। ও তাই নাকি? তার মানে আপনার ধারণা মনের মানুষটিকে খবর পৌঁছে দেয় এই দাসী, আর মুকুট সরায় দুজনে যোগ সাজস করে, কি তাই তো? ধারণার আর কোনো দরকার আছে কি? আমি নিজের চোখে দেখেছি আর্থারকে কর্নেট নিয়ে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, ওয়েট মিস্টার হোল্ডার, আর্থারের কথা পরে হবে। আচ্ছা মিস হোল্ডার, মেয়েটি বাড়ি ফিরেছিলেন কি রান্নাঘরের দরজা দিয়ে? হ্যাঁ, দরজাটা বন্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে দেখলাম বাড়ি ফিরছে পা টিপে টিপে। আর ওই লোকটাকেও আবছাভাবে দেখেছিলাম আমি অন্ধকারে। আপনি চেনেন তাকে? চিনি, সবজি বেচে, নাম ফ্রান্সিস প্রসপার। আচ্ছা মিস, একটু মনে করে বলুন তো, মানে রাস্তার উপর কি তিনি দরজার একটু বাদিক ঘেঁষে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ। নিশ্চয়ই তার একটা পা কাঠের ছিল। সুন্দরীর ভাবব্যঞ্জক কালো চোখে ভয়ের ছায়া পড়ল যেন। তা আপনি কি জাদুকর নাকি? এত কিছু জানলেন কি করে? হোমস কিন্তু হাসল না। শীর্ণ মুখটি উদ্দীপ্ত হয়ে রইল আতীব্র একটা আগ্রহে। মিস্টার হোল্ডার, এখানকার কাজ এখনকার মতো শেষ। বাইরেটা আর একবার দেখবক্ষণ, তার আগে নিচের তলার জানলাগুলো দেখে নিই। হ্যাঁ, তারপর দেখবো ওপর তলাটা। দ্রুত পদক্ষেপে এক জানলা থেকে আরেক জানলায় সরে গেল হোমস। থমকে দাঁড়ালো বড় জানলাটার সামনে। এখান থেকে পাশের সরু গলিটা দেখা যায়। পকেট থেকে ম্যাগনিফাইং লেন্স বের করে তন্ময় হয়ে দেখতে লাগলো গোবরাটটা। তারপর বলল, ওয়াটসন, আমরা একবার ওপরে যাব, চলো। ব্যাংকারের ড্রেসিং রুমের আসবাবপত্র অতি সাধারণ। আয়না, আলমারি আর ওই একটা কার্পেট। আলমারির তালাটার দিকে চোখ পাকিয়ে চেয়ে রইল হোমস। মিস্টার হোল্ডার, খোলার চাবি কোনটা? আমার ছেলে যে চাবির কথা নিজের মুখে বলেছে, ওই গুদাম ঘরের চাবি। ওটা কি আছে এখানে? হ্যাঁ, ওই তো, ওই ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে। চাবিটা তুলে নিয়ে আলমারিটা খুলল হোমস। বুঝলেন মিস্টার হোল্ডার, খোলার সময় একদম আওয়াজ হয় না, আর সেই কারণেই ঘুম ভাঙেনি আপনার। আচ্ছা, মুকুটটা নিশ্চয়ই এই বাক্সতে আছে। দেখি একবার কীরকম। বাক্স খুলে অপূর্ব সুন্দর রত্নমুকুট বের করে চেয়ে রইল অনিমেষে। সত্যি দেখবার মতোই মুকুট বটে। এরকম উৎকৃষ্ট পান্না আমি জীবনে দেখিনি। এত সুন্দর কর্নেরটার একটা কোণ ভাঙা, ওইখান থেকেই 3টে পান্না খসিয়ে নেওয়া হয়েছে। এই তো, হ্যাঁ। নিন মিস্টার হোল্ডার, একবার এদিকে আসুন। এই নিন, মুকুটটা ধরুন একবার। এই কোণটা ভাঙুন দেখি। আঁতকে উঠলেন ব্যাংকার ভদ্রলোক। ও কথা মুখে আনাও পাপ, কি বলছেন আপনি? ঠিক আছে, যখন আপনি পারবেন না তাহলে আমি ভাঙছি। বলেই হঠাৎ সর্বশক্তি দিয়ে কোণটা ভাঙতে গেল হোমস, কিন্তু পারল না। বুঝলেন, আমার আঙ্গুলের জোর কিন্তু নেহাত কম নয় মিস্টার হোল্ডার, কিন্তু এই জিনিস ভাঙতে গেলে আরও সময় দরকার। সাধারণ মানুষ পারবে না ভাঙতে। আর ভাঙলেও, মানে ভাঙবার চেষ্টা করলেও গুলি ছোড়ার মতো একটা প্রচণ্ড শব্দ হবে। আচ্ছা, এত কাণ্ড ঘটে গেল আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে, অথচ আপনি জানতেও পারলেন না। আমার মাথায় কিছুই ঢুকছে না। মিস হোল্ডার, আপনি কি বলেন এ বিষয়ে? আসলে কাকার মতন আমিও ধাঁধায় পড়েছি। ওকে মিস, আপনি যখন আর্থারকে দেখেছিলেন তখন কি তার পা খালি ছিল? মানে জুতো বা চটি কিছু কি পরেছিল সে? প্যান্ট আর শার্ট ছাড়া কিচ্ছু না। থ্যাংক ইউ।
ভাগ্য সহায় আমাদের, তাই কেসটা সহজেই সুরাহা করা যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা মিস্টার হোল্ডার, এবার একবার বাইরেটা ফের দেখে আসা যাক। হোমস গেল, কিন্তু একলাই। সবাই মিলে গেলে নাকি অত পায়ের ছাপে সব একাকার হয়ে যাবে। ঘণ্টাখানেক পরে সে ফিরে এলো, জুতো ভর্তি বরফ আর মুখ ভরা হেয়ালি নিয়ে। মিস্টার হোল্ডার, যা দেখবার সবই দেখা হয়ে গেছে, এবার আপনার কাজটা বাড়ি ফিরে সারব। কিন্তু এ কি? আরে রত্ন তিনটে কোথায় সেটা তো বলে যাবেন। তা তো বলতে পারবো না। সে কি, এ জন্মের মতো খোয়া গেল বলতে চান? কিন্তু ছেলেটা, আমার ছেলেটা, তার কি হবে? একবার যা বলেছি তার তো অন্যথা হবে না। ওকে, দেন কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে একবার বেকার স্ট্রিটে আমার সাথে দেখা করুন। যা বলবার তখনই বলবো। রত্ন উদ্ধারে নিশ্চয়ই কার্পণ্য করব না। যা খরচ হবে দেবেন তো? আরে মশাই, যথা সর্বস্ব যদি চান তাও পাবেন। বেশ, তাহলে এখন চলি। হয়তো সন্ধে নাগাদ আরও একবার আসতে হতে পারে। বেশ, বুঝলাম মনে মনে রত্ন রহস্যের মীমাংসা করে এনেছে বন্ধুবর। বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলাম ফেরবার পথে, কিন্তু এড়িয়ে গেল প্রতিবার। বাড়ি ফিরেই ঢুকলো নিজের ঘরে। মিনিট কয়েক পরে বেরিয়ে এলো পাক্কা লোফারের ছদ্মবেশে। বুঝলে ওয়াটসন, তোমাকে সঙ্গে নিতে পারলে সত্যি বাঁচতাম, কিন্তু সাহস পাচ্ছি না। হয়তো ঠিক পথেই চলছি, অথবা আলেয়ার পেছনে ধাওয়া করছি। যাই হোক, আমি ফিরবো ঘন্টা কয়েক পরে। তুমি অপেক্ষা করো। তাক থেকে মাংস নিয়ে দুটো পাউরুটির মধ্যে রেখে স্যান্ডউইচ বানিয়ে পকেটে পুড়তে পুড়তে উধাও হলো হোমস। ফিরে এলো আমার চা পানের সময়। ফুর্তি যেন ফেটে পড়ছে। হাতে এক পাটি ইলাস্টিক লাগানো বুট জুতো। ঘরের কোণে সেই জুতো জোড়া ফেলে দিয়ে বসে গেল চা খেতে। বুঝলে ওয়াটসন, যাওয়ার পথে একবার ঢু মেরে এলাম। আবার কোন দিকে? ওয়েস্ট এন্ডের ওপাশে, বুঝলে, তাই জন্যই তো ফিরতে দেরি হয়ে গেল। তা কাজ কি কিছু এগোলো? মোটামুটি। ব্যাংকারের পাড়ায় গেছিলাম, এখনও বাড়ি মারাইনি। রহস্যটা ছোট হলেও চমৎকার। যাকে আপাতত এই বিতিগিচ্ছিরি ধরাচুড়ো ছেড়ে নিজের পোশাকে ঢোকা যাক। মুখে না বললেও চকচকে চোখ আর রক্তিম গাল দেখে বুঝলাম যে কাজ বেশ ভালোই এগোচ্ছে। দ্রুত উঠে গেল উপরতলায়। একটু পরেই দরাম করে বন্ধ হলো ঘরের দরজা। তার মানে আবার অভিযানে বেরোবে শার্লক হোমস। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও যখন ও ফিরল না, তখন আমি শুয়ে পড়লাম। আসলে তদন্তে ডুব দিলে অনেক রাত অনেক দিন এইভাবেই ও বাইরে কাটায়। পরের দিন সকালবেলা প্রাতরাশের টেবিলে দেখলাম এক কাপ কফি আর দৈনিক কাগজ নিয়ে বসে রয়েছে দিব্যি তাজা চেহারায়। ও ওয়াটসন, তোমাকে ফেলেই খেতে বসে গেছি বলে কিছু মনে করো না কিন্তু। মনে আছে তো, মক্কেল ভদ্রলোক আজকে একটু সকাল সকাল আসবেন। 9টা তো বেজে গেছে, এসে গেলেন বোধ হয়। ওই শোনো, ঘন্টা বাজছে। ব্যাংকারই বটে, কিন্তু আঁতকে উঠলাম মুখ দেখে। একই চেহারা হয়েছে। মুখ আরও ফ্যাকাশে হয়ে গেছে, চোয়াল আরও ঝুলে পড়েছে, চুল পর্যন্ত যেন আরও বেশি সাদা হয়ে এসেছে। পা যেন আর চলছে না, নিঃসীম অবসাদে শরীর ভেঙে পড়েছে। চেয়ার এগিয়ে দিতেই বসে পড়লেন ধপ করে। ভাঙা গলায় বললেন, জানি না কি পাপের জন্য এত সাজা পাচ্ছি। 2 দিন আগেও আমার ভেতরে সুখ আর সম্পদ উতলে উঠেছিল, দুনিয়ায় কারোর ধার ধারিনি। আর আজ আমার পাশে কেউ নেই, মান সম্মানও নেই। দুঃখ শোক কখনো একলা আসে না, পরের পর আসে। ভাইজিটাও চলে গেল। চলে গেল? হ্যাঁ, বিছানা স্পর্শ করেনি। ঘর ফাঁকা। কাল রাতে রাগের মাথায় বলে ফেলেছিলাম আর্থারকে বিয়ে করলে ছেলেটা আর সুখে থাকতো। বলাটা বোধহয় ঠিক হয়নি। চিঠিতে না সে কথাটাও লিখেছে। আমার প্রাণ প্রিয় কাকা, বেশ বুঝছি আমার জন্যই আজ তুমি এই ঝামেলায় পড়েছ। আর যতই তা ভাবছি ততই বুঝছি এই বাড়িতে আমার আর থাকা উচিত নয়। কোনোদিনই আর শান্তি পাবো না আমি, তাই জন্মের মতন চললাম। আমার ভবিষ্যৎ নিয়ে ভেবো না, সে ব্যবস্থা হয়েছে। তার চেয়ে বড় কথা,
আমাকে আর খুঁজতে যেও না, চেষ্টাটা বৃথা হবে। জীবনে মরণে জানবে আমি তোমার পরম স্নেহের সেই মেরি। মিস্টার হোমস, মানে কি চিঠিটার? আত্মহত্যা? মোটেই না, বলতে পারেন জটিল সমস্যার চমৎকার সমাধান। মিস্টার হোল্ডার, আপনার রাহুর দশা এবারে কাটতে চলেছে। অনেক খবর জানেন মনে হচ্ছে। তা পান্নাগুলো কোথায় এবার বলবেন? আচ্ছা, আগে আপনি এটা বলুন যে একটা পান্নার জন্যে 1000 পাউন্ড করে দিতে পারবেন তো? কি বলছেন? 10,000 পাউন্ড দেবো? না, অত দরকার হবে না। পুরস্কার বাবদ কিছু টাকা ধরলে সব মিলিয়ে ওই 1000ই হবে। তা চেক বইটা এনেছেন? এই নিন, কলমটা নিন। 4000-এর একটা চেক লিখে দিন, কেমন? ভ্যাবাচাকা মুখে চেক লিখে দিলেন ব্যাংকার। ডেস্কের ড্রয়ার থেকে একটা বস্তু বার করল হোমস। তেকোনা সোনায় বসানো 3টে পান্না ছুঁড়ে দিল টেবিলের ওপর। তীব্র আনন্দে পাগলের মতো চেঁচিয়ে উঠে জিনিসটা খামচে ধরলেন মক্কেল ভদ্রলোক। বাঁচালেন! ওহ, আমার প্রাণটা আপনি বাঁচিয়ে দিলেন। মিস্টার হোল্ডার, আপনাকে আরও একটা দেনা মেটাতে হবে। বলুন না, আপনি বলুন কত দিতে হবে। না না, একদম না। দেনাটা আমার কাছে নয়, আপনার অত্যন্ত মহৎ ওই ছেলের কাছে। বলেন কি? অর্থাৎ তাহলে চুরি করেনি? এলিমেন্টারি মিস্টার হোল্ডার, আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, আপনার ছেলে কিন্তু চুরিটা করেনি। তাহলে চলুন এক্ষুনি গিয়ে একবার কথা বলে আসি। না, তার দরকার হবে না, ও জানে। আমি গিয়েছিলাম আজকে, 2-1টা ব্যাপারে ধোয়াটা কাটছিল না। আপনার ছেলেই তা পরিষ্কার করে দিয়েছে। আপনি গিয়ে রত্ন উদ্ধারের খবরটা দিলে নিজে মুখেই বলবে খন আপনাকে। আচ্ছা মিস্টার হোমস, এই রহস্যটা কি এবার একটু খুলে বলবেন? নিশ্চয়ই বলবো, তবে আপনি কিন্তু খুব আঘাত পাবেন শুনলে। আচ্ছা বলেই দিই, স্যার জর্জ বার্নওয়েল আর আপনার ভাইজির মধ্যে একটা আঁতাত ছিল। দুজনেই কিন্তু পালিয়েছে একসঙ্গে। মেরি? অসম্ভব। অসম্ভব হলেও সত্যি। স্যার জর্জ বার্নওয়েলকে আপনারা চেনেন না। ইংল্যান্ডের কুখ্যাত জঘন্য বদমাশদের মধ্যে তিনি অন্যতম। বিবেক বলে কোনো বস্তু নেই তার। জুয়ো খেলে পথে বসেছেন, বহু মেয়ের সর্বনাশ করেছেন, এখন করলেন আপনার ভাইজির। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় দেখা সাক্ষাৎ হতো দুজনের। বিবর্ণ হয়ে গেলেন মিস্টার হোল্ডার। অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য। বেশ, তাহলে শুনুন সেই রাতের ঘটনা। আপনি শুতে গেছেন জেনে ভাইজিটি জানালা খুলে মুকুটের খবরটা দিয়েছিল তার সেই প্রিয়জনকে। সে যে ভয়ঙ্কর লোভী, শুনেই চেয়ে বসলেন সেই বেরিল কর্নেট। এই সময় আপনি এসে পড়ায় জানালা বন্ধ করে দিয়ে দাসীর খবরটা আপনাকে দেয় মেরি নিজে। আর্থারের সঙ্গে আপনার কথা কাটাকাটির পর দুজনেই শুয়ে পড়লেন। ক্লাবে দিনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল আর্থারের, ঘুম উড়ে গেল চোখ থেকে। এমন সময় পায়ের শব্দ শুনে পা টিপে টিপে বেরিয়ে এসে দেখে বোন যাচ্ছে আপনার ড্রেসিং রুমে। তাড়াতাড়ি গায়ে জামা চড়িয়ে খালি পায়ে পিছনে আর্থার নিজে। সে আড়াল থেকে দেখে আলমারি খুলে মুকুট নিয়ে নিচে গেল মেরি। জানালা খুলে পাচার করে দিল বাইরে। মেরি নিজের ঘরে না যাওয়া পর্যন্ত লোকটার পিছন ধাওয়া করতে পারেনি সে। তারপরেই জানলা খুলে লাফ দিল বাইরে। দেখেই চিনল বার্নওয়েলকে। হাতাহাতি হতেই ঘুষি মেরে বার্নওয়েলের চোখের ওপর বেশ খানিকটা জায়গা কেটেও দেয় আর্থার। মুকুট ছিনিয়ে নিয়ে ফিরে আসে বাড়ির ভেতরে। এত কাণ্ড সে করেছে শুধুমাত্র আপনার সর্বনাশ ঠেকাতে মিস্টার হোল্ডার। আচ্ছা যাই হোক, চেঁচামেচিও করতে পারেনি, কারণ মেরি সেখানে ছিল। তাকে যে সে ভালোবাসে, একেই তো বলে শাখের করাত। ড্রেসিং রুমে ফিরে এসে দেখল মুকুটের কোণটা ভাঙা। হাত দিয়ে যখন বাঁকা দিকটা সিধে করবার চেষ্টা করছে, ঠিক তখন আপনি চড়াও হলেন তার ওপর। এত বড় কাজ করার প্রশংসা তো পেলই না, উল্টে পেল চোর বদনাম। পুলিশে ধরিয়ে দিলেন আপনি নিজে। তাই প্রচণ্ড অভিমানে একটি কথাও সে বলেনি। মেরিকেও ধরিয়ে দেয়নি, কিন্তু 5 মিনিটের জন্যে বাইরে বেরোতে চেয়েছিল সেই মুকুটের ভাঙা কোণটা রাস্তা থেকে খুঁজে আনার জন্যে। ও ভেবেছিল টানাটানিতে ভেঙে গিয়ে নিশ্চয়ই পড়ে আছে গলির মধ্যেই। যাই হোক, আপনার বাড়ি গিয়ে রান্নাঘরের দরজার পাশে বরফের ওপর ছাপ দেখে বুঝলাম একজন নারী একজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছে সেখানে। পুরুষটির একটি পা কাঠের, গোল দাগ পড়েছে বরফে। লুসি আর তার মনের মানুষের ব্যাপারটা তাহলে সত্যি, কিন্তু গলির মধ্যে ঢুকে দেখলাম আশ্চর্য এক কাহিনী। বরফের ওপর আঁকা 2 জোড়া পায়ের ছাপ। একজন বুট পরে গেছে আর আরেকজন বুটের ছাপ মারিয়ে দৌড়েছে খালি পায়ে।
আপনার ছেলের পায়ে জুতো বা চটি তো ছিল না, আপনারা নিজেই বলেছেন সে কথা। অর্থাৎ বুট পরা লোকটার পেছন পেছন সে নিজে দৌড়েছে। কিছু দূর যেতেই বরফের মধ্যে বেশ খানিকটা গর্ত দেখে বুঝলাম দারুণ হাতাহাতি চলেছে সেখানে। ফোঁটা ফোঁটা রক্তও পড়ে আছে। বুট পরা লোকটা এরপর একাই চলে গেছে, আর তার সাথে ফোঁটা ফোঁটা রক্ত তার পায়ের ছাপের পাশে পড়তে পড়তে গেছে। অর্থাৎ মারপিটে সে জখম হয়েছে। বেশ, দেন সে খালি পায়ে ফিরে এসেছে, অর্থাৎ আপনার ছেলে ফিরে এসেছে। আপনার বাড়ি গিয়ে জালনার গোবরাট দেখেছিলাম আতশ কাচ দিয়ে, চিহ্ন দেখে বুঝলাম কেউ যেন লাফ দিয়ে জালনা টপকে বাইরে গেছে। এ থেকে মনে হয়েছিল ওপর থেকে কোনো একজন মুকুট এনে বাইরে কারোর হাতে চালান করেছিল। আর্থার তা দেখে ফেলে এবং দেন পিছু নেয়। মারপিট করে মুকুট ছিনিয়ে আনে, টানাটানিতে মুকুটটা ভেঙেও যায়। কিন্তু তারা কারা? ওপর থেকে মুকুট নামিয়ে আনলো কে? বাইরে থেকে মুকুট নিয়ে পালাচ্ছিলই বা কে? ভাবতে ভাবতে জবাব পেয়ে গেলাম, মুকুট আপনি নিশ্চয়ই নামাননি। আর দাসীদের কেউ চুরি করে থাকলে আপনার ছেলে তার নাম গোপন করে নিজে হাজতে যাবে কেন? তাহলে সে এমন কেউ যার মুখ চেয়ে সে কেলেঙ্কারি গোপন করতে চেয়েছে। মেরিকে সে ভালোবাসে, মেরির জন্যে সে হাজতেও যেতে পারে। মনে পড়ল মেরিকেই আপনি রাত্রে জালনার সামনে দেখেছিলেন। আর্থার আর মুকুট দেখে এই মেরি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু মুকুটটা কার হাতে চালান করেছিল মেরি? বাড়িতে স্যার জর্জ বার্নওয়েল ঘন ঘন আসে, মেরির সঙ্গে দেখাও করে, সেটা আপনি নিজেই বলেছেন। আর বার্নওয়েলের কুখ্যাতি আমার অজানা নয়। বুটের ছাপ নিশ্চয়ই তারই, আর পান্না তিনটেও তার কাছে। এরপর লোফারের ছদ্মবেশ ধারণ করে গেলাম স্যার জর্জ বার্নওয়েলের বাড়ি। দেন চাকরটার সঙ্গে ভাব জমালাম। শুনলাম আগের রাতে মুখ ফাটিয়ে বাড়ি এসেছেন স্যার জর্জ। ঘুষ দিয়ে তার এক পাটি বুট নিয়ে গেলাম আপনার বাড়ির পাশে। দেখলাম বুটের ছাপের সঙ্গে স্যার জর্জের বুট হুবহু মিলে গেছে। লাফিয়ে উঠলেন মিস্টার হোল্ডার। আরে তাই তো, কাল সন্ধ্যের দিকে একটা লোফার ঘুরঘুর করছিল বটে এগুলিতে। আমি সেই লোফার। বাড়ি ফিরে ভদ্রলোক সেজে সোজা গেলাম বার্নওয়েলের কাছে। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না। কড়া কথাতেও যখন কাজ হলো না, কিছুতেই স্বীকার করতে চাইলেন না, উল্টে তেড়ে মারতে এলেন। তখন পিস্তল বার করে রগে ঠেকালাম। ফেরত চাইলাম পান্না তিনটে, বিনিময়ে দেব 3000 পাউন্ড। শুনেই চমকে উঠলেন স্যার জর্জ। ভাবতেই পারেননি এত টাকা পাওয়া যেত। বলে ফেললেন মাত্র 600 পাউন্ডের বিনিময়ে হাতছাড়া করে ফেলেছেন 3টে পাথর। এরপর ঠিকানা আদায় করে গেলাম পাথর কে কিনেছে তার কাছে। কথা দিলাম পুলিশি হামলা হবে না, কিন্তু 3000 পাউন্ডে পাওয়া যাবে পান্না তিনটে। এরপর বাড়ি এসে ঘুমলাম ওই রাত 2টোয়। উঠে পড়লেন মিস্টার হোল্ডার। মিস্টার হোমস, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি বুদ্ধিমান আপনি। ইংল্যান্ডকে এক মস্ত কলঙ্কের হাত থেকে আজ আপনি বাঁচিয়ে দিলেন। চলি এখন, ছেলেটার কাছে ক্ষমা চেয়ে আসি। জানি না মেরি এখন কোথায়। ওই স্যার জর্জ বার্নওয়েলের কাছে। পাপের সাজা সেখানেই হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন দ্য অ্যাডভেঞ্চার অব দ্য বেরিল কর্নেট। গল্পের বিভিন্ন চরিত্রে সুব্রত, সৌমেন, সৌরভ, অনিন্দিতা এবং সায়ন শতদ্রু। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। একটি ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন রাহস্যিক পরিবারের সদস্য এবং আপনার প্রিয় চ্যানেলকে সহায়তা করতে পারেন একটি শেয়ার করে। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক।